সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল 8:30। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আর জানো তো এখন প্রতিদিন প্রায় আর কি ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1-1:30 মতো বেজে তো যায়, আর আমাদের ঘুমাতে যেতে যেতে তখন 2:30 এরকম হয়ে যায়। তো প্রায় ওই 2:30-3টের দিকে ঘুমাতে গেলে সকালবেলায় 6টা কিংবা 6:30টার মধ্যে না একেবারেই উঠতে পারি না, মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হয়। তো এখন ও প্রতিদিন মানে পুজো কদিন প্রতিদিন ওকে অফিসে যেতে হবে, বাট একটু দেরি করেই বেরোবে। আজ যেমন যাবে ওই 10:30টার সময়, তাই আর কি এত দেরি করেই ঘুম থেকে উঠেছি। রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, ও ওখানেই আর কি কদিন খাবে। আজ হলো ষষ্ঠী, সকাল সকাল মা কিন্তু ষষ্ঠীর পুজোটা দিয়ে এসেছে, আর দেখতে দেখতে পুজোটা চলেও আসলো। আর আজকের দেখো ষষ্ঠী, আর আজকের দিনটা পেরিয়ে গেলে কালকে সপ্তমী, আর দুদিন একদিন পরে পুজো চলে যাবে। আবার সেই আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে 365 দিনের জন্য, আবারও অপেক্ষা করতে হবে আমাদের যে মা কবে আসবে। তো আজকের আমি আর ওই বাড়িতে যাব না। ষষ্ঠীর দিন মা বলল যে ওই বাড়িতে আজকে যেও না, তো ষষ্ঠীর পরের দিন মানে সপ্তমীর দিন আমরা ওই বাড়িতে যাব। তো ও আমাকে হয়তো সকালবেলায় ও অফিস বেরোনোর সময় আমার দিয়ে আসবে। ও তো 10:30-11টার দিকে বেরোয়, তো দিয়ে আসবে, দিয়ে ও অফিস বেরিয়ে যাবে, তারপর রাতের বেলায় ওই বাড়িতেই আসবে। আর আমাদের ওখানে পুজো তো আমাদের একেবারে পুরো বাড়ির সামনেই, এখানে মানে এই বাড়িটির পুজো বাড়ির একেবারে কাছাকাছি, তাও একটু দূরে। আর আমাদের ওই বাড়িতে আমাদের ওই ঠিক বাড়ির পাশেই আর কি মাঠটা, তো সেই মাঠেই আর কি পুজোটা হয়। তো আমি এখানে সকালবেলাতে ওর যে পুজোর জামা কাপড়গুলো কেনাকাটা করা হয়েছে সেগুলোই সবার কি বের করছিলাম। তো বের করে রেখে যাব, ও এখান থেকে পরে বেরোবে আবার ওই বাড়িতে যাবে। তো আমি ভাবছি যে এখানে প্রথমেই ও বলেছিল যে আমি এখান থেকেই যাতায়াত করব, একটু আধটু ওখানে যাব। তারপর বলল যে না, তুমি যাবার সময় সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে যাও, আমি ওখান থেকেই যাতায়াত করব। তো এই যে আমি জামা কাপড়গুলো এখন এই যে নিচে নিয়ে যাচ্ছি, মা বাবাকেও এখনও দেখানো হয়নি, তো সেজন্য করে নিচে এখন নিয়ে যাচ্ছি আর কি। মা বাবাকে দেখাবো আর তার সাথে পরে আর কি ব্যাগের মধ্যে গুছিয়ে নেব। আর আজকের আমাদের বাড়িতে রান্না হবে শুধুমাত্র দুজনার জন্য, আমার আর বাপির জন্য। মা তো ষষ্ঠী করেছে আর ও তো ওখানে আর কি অফিসেই খাওয়া দাওয়া করবে। তো আমি এই যে সকালবেলাতে বাপিকে বলেছিলাম যে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি হবে। বাপি গেছিলো, জ্যান্ত মাছ নিয়ে এসেছে, আর আমি এখানে আলুটা কেটে নিয়েছি, তার সাথে একটু বড় বড় করে ঝিঙেগুলো কেটে নিচ্ছিলাম। তো ঝিঙে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পাতলা একটা ঝোল বানাবো। এই দিয়ে আমি আর বাপি আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো রান্নাবান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি, এখনও বেশ অনেকগুলো কাজবাজ রয়েছে। কয়েকটা জামা কাপড় মানে যেগুলো আর কি ওই বাড়িতে নিয়ে যাব সেই সমস্ত জামা কাপড় নিতে হবে। তারপর কি কি পরবো, দুটো জুতো তো অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে, একটা পরে যাব আর একটা ভাবছি যে একটা প্লাস্টিকের মধ্যে করে ঝুলিয়ে নিয়ে চলে যাব ওই বাড়িতে। কোনো ব্যাগের মধ্যে তো আর রাখা যাবে না, কারণ ওই ব্যাগের মধ্যে পুজো দেবো মানে অষ্টমীর পুজো দেবো, সেই সব শাড়ি টাড়িগুলো নেবো, তো সেজন্য ওর মধ্যে আর জুতো নেব না। এক তরকারি ভাত করতে আর বেশিক্ষণ সময় লাগেনি জানো, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই যে আমি এখানে কয়েকটা থালা বাসন মেজে নিচ্ছিলাম। সকালবেলাতে এই 2-4টে মতো আর কি আলু সিদ্ধ করেছিলাম, ও আর আমি দুজনে। কালকে রাতের একটু পান্তা ভাত মানে বেঁচে গেছিলো, মানে ভাত বেঁচে গেছিলো, জল দিয়ে রেখেছিলাম। সকালবেলাতে দুজন মিলে ওই পান্তা ভাতটুকু খেয়ে নিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে, তারপর আর কি আমি খেয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন কাচতে দিয়ে দেবো। আর যেহেতু ষষ্ঠী মানে সবাই ওই ষষ্ঠী করে ভোরবেলাতেই ঘরে ফোঁটা দেয়, আর আজকে সেই ভোরবেলায় ঘরে ফোঁটা দেওয়া, আর বিয়ের পর এইটা আমার প্রথম আর কি ঘরে ফোঁটা দেবো। আগে শুনেছি, ইচ্ছে করতো জানো, মাকে দেখতাম যে ঘরে কি সুন্দর ভোরবেলা উঠে ফোঁটা দিত, মা ফোঁটা দিত, আমি ওই শাঁখ ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেতাম, মা শাঁখ বাজাতো, আমি তার সাথে ঘন্টাটা বাজিয়ে দিতাম। তো জানো তো মানে তখন মানে ফোঁটা দেওয়ার ভীষণ আর কি ইচ্ছে করতো, কিন্তু শুনেছি বিয়ে না হওয়া পর্যন্ত নাকি ঘরের ফোঁটা দিতে নেই। তো সেজন্য করে আমার ইচ্ছে থাকলেও আমি দিতে পারিনি, কিন্তু এই বছর আমি তার ইচ্ছেটা পূরণ করব। স্নান করা হয়ে গেছে, আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা তো আমি ওই 2-3বার মতো পরেছি, আর ভাবছি অষ্টমীর দিন এই শাড়িটাই পরবো। অনেকগুলো শাড়ি হয়েছে, বাট তার মধ্যে না আমার লাল সাদা কালারের একটাও শাড়ি হয়নি। তো এই মুহূর্তে আমি আর কিনবো না। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার হঠাৎ করে ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন কিংবা ক্যামেরা আমার ভীষণই দরকার, তো সেই জন্য করে না আমি এক্সট্রা টাকা আর খরচা করতে চাইছি না। তো ওই জন্য করে আর নিলাম না, নইলে পরে আমি নিতাম একটা লাল সাদা শাড়ি আমি নিতাম।
তো দেখা যাক, এই শাড়িটা কিন্তু আমার একেবারেই নতুন, আমি 2-3বার মতো পরেছি, তো ওই জন্য করে এই শাড়িটাই আর কি পরবো। যদি না থাকতো বা এটা যদি পুরনো হয়ে যেত তাহলে তো অবশ্যই একটা নিতে হতো। তো সে যাই হোক, স্নান করে এই যে ঘরে চলে এসেছি আর শাড়িটা না একটু ধুয়ে দিয়েছি। এই শাড়িটা পরে এখনও পর্যন্ত আমি কিছুই খাইনি। একবার পুজোতে পরেছিলাম আর বিয়ের সময় পরেছিলাম, আর একবার পুজোতে গেছিলাম, মানে কোনো একটা পুজো টুজো হচ্ছিল সেই সময় পরেছিলাম, অতটা আমার মনে পড়ছে না। তো শাড়িটা ওই জন্য ভাবলাম যে না একবার ধুয়েই দিই, তো ওই জন্য একটু শাড়িটা ধুয়ে দিয়েছি। কোনো সার্ফ কিংবা শ্যাম্পু কিছুই দিইনি, শুধু নর্মাল জলে ধুয়ে একটু রোদ্দুরে দিয়েছি, একেবারে শুকিয়ে গেছে। আর এখন কয়েকটা শাড়ি বের করে নেব, মানে এই শাড়িগুলো না এতটা পরিমাণে ওই কুচির কাজটাতে ভাঁজ পড়ে গেছে, একটু না আয়রন ডাললে পরে আর পরা যাবে না। তো ওই জন্য দেখে দেখে খুঁজে খুঁজে কয়েকটা শাড়ি বের করলাম। এখন এই শাড়িগুলো নিচে নিয়ে যাব, আমি আর মা দুজন মিলে ধরে শাড়িগুলোকে এখন আয়রন করব। এখন আয়রন করব না, এই শাড়িগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে এখন রাখবো নিচের ঘরে। তারপর আর কি আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আর কি আয়রন করতে বসবো। সকালবেলাতে ওই যে তোমাদেরকে বললাম আমি পান্তা ভাত খেয়েছি, আর পান্তা ভাত খেলে না আমার না এখন কেমন একটা হয়, কিন্তু বেঁচে গেছে, ভাতগুলো নষ্ট হবে তাই খেয়েছিলাম। জানো, সকালে যখন পান্তা ভাত খেয়েছি তখন বাজে ওই 10:30 মতো, আর আমাদের বাড়িতে তো দুপুরবেলায় ওই 12টা 12:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, আর সকালে পান্তা ভাত খেয়ে আর কি ওই 12টার মধ্যে ভাত খাওয়া যায়। আমি না ভাত খেয়েছি তখন প্রায় 1:30টা মতো বাজে। এই যে শাড়িগুলো এখন নিয়ে যাচ্ছি, এইগুলো আর কি আয়রন করব। কয়েকটা শাড়ি এই যে আয়রন করে নিয়ে এসে রেখেছি, আর রেখেই হচ্ছে ঘুমিয়ে গেছি। এখন বাজে বিকেল 5টা, আর এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করে নিয়েছি, আর এখন যাব নিচে। আর যেহেতু মানে ভোরবেলায় ওই ঘরে ফোঁটা দিতে হবে, ওর জন্য সেই কলার এগুলো আর কি, কলার পেটকো, হ্যাঁ যতদূর আমি নামটা জানি, হয়তো ভুলও হতে পারে জানি না, যাই হোক এইগুলো কেটে রাখতে হবে। একটাতে কালি করতে হবে, একটাতে সিঁদুর, আর একটাতে তোমার চন্দন। এইগুলো গুলিয়ে আজকে সন্ধেবেলাতেই সব কিছু রেডি করে রাখবো, যাতে কিনা ভোরবেলাতে এইগুলো নিয়ে তাড়াহুড়ো যাতে না করতে হয় আর কি। তো শাড়ি জামা কাপড়গুলো তুলবো, আর কালকে যেহেতু ওই বাড়িতে যাবো, কী কী জামা কাপড় নিয়ে যাব না নিয়ে যাব সন্ধেবেলাতে সেসব জামা কাপড়গুলো গোছাবো। তো চলো এখন নিচে যাই, দেখি মা কি করছে। চলো, ঘরের লাইটগুলোই অফ করে যায়, জানো, একটা লাইট জ্বলুক। ঘরে থেকে বেরিয়েই দেখলাম মা ছাদে রয়েছে। তারপর দুজন মিলে এই যে এখন কাস্তে নিয়ে চলে এসেছি কলার পেটকো কাটতে। আমাদের এখানে এই জিনিসটাকে কলার পেটকোই বলে। তো কয়েকটা জামা কাপড় সেই যে দুপুরে এখানে মেলেছিলাম, আর এখন এই জামা কাপড়গুলো তুলছি, আর মা এখানে এই যে কলার পেটকোগুলো কেটে নিচ্ছিল। বেশি আবার এই করে কাটলে না কলা গাছটাই মরে যাবে, তো সেই জন্য একটু আর কি দেখে শুনেই কাটছিল। আর আমি এই যে এগুলোকে ছোট ছোট করে আর কি পিস করে নিয়েছি। আর 3টে পেটকো হলে হয়ে যায়, কিন্তু এখানে আমি 4টে নিয়েছি। তার কারণ ওই যে যেটাতে আমি আর কি কালি করব, প্রদীপটা জ্বালিয়ে ওই প্রদীপের মধ্যে ধরতে হবে, তারপর আর কি কালিটা হবে। তো কালিটা যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই জন্য দুটোই করে নিলে একটু আর কি থাকবে, একটু বেশি করে হয়ে যাবে, আর আমার সেকেন্ডবার করতে হবে না। তারপর চন্দন একটাতে নেব, আর একটাতে ওই সিঁদুর গুলিয়ে নেব। সিঁদুর আর চন্দন মোটামুটি একটার মধ্যে নিলেই হয়ে যায়। কলের পেটকোগুলো কাটার পর চলে গেছিলাম সন্ধে দিতে। তো সন্ধে দেওয়ার পর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আমার জন্য 1 কাপ, মায়ের জন্য 1 কাপ আর কি চা বানিয়ে নিলাম। আর মা যেহেতু চিনি চা ছাড়া আর কি চা খায়, তো আজকে বলছিল একটু চিনি দিয়েই চা বানাও। তো মায়ের চার মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম, আর আমার মানে চাটাতে একটু বেশি দিয়েছিলাম। তো এই যে চা খাওয়ার পর চা টোস্ট বিস্কুট খেয়েছি। তো খাবার পর এই যে আবারও নাইটি চেঞ্জ করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে পেটকোগুলো ধুয়ে নিলাম। তারপর এখন চন্দন বেটে এই যে কলার পেটকোর মধ্যে নিয়ে নিয়েছি, দেখো সিঁদুরও গুলিয়ে নিয়েছি। আর কালি ওই যে তোমাদেরকে বললাম 2টো পেটকোর মধ্যে মানে করতে হবে, তো এই যে 2টোর মধ্যে করে নিয়েছি। আর সমস্ত কিছু আমি রাতের বেলায় গুছিয়ে রাখছি। ওই বাড়িতে যখন ছিলাম তখন আমি ফোঁটা দিতাম না, বাট আমার মায়ের হাতে আমি সব কিছু হেল্প করে দিতাম, এরকমভাবে রাতের বেলায় গুছিয়ে রাখতাম। আর মা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর মুছে তারপর স্নান করে নিজে রেডি হয়ে ফোঁটা দিতে চলে যেত। আর এখনও আমি যেহেতু এই বছর প্রথম ফোঁটা দেব, তাই আমার সুবিধার্থে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এখন শুধু ভোর 4টের সময় ঘুম থেকে উঠে স্নান করব, একটা নতুন শাড়ি পরে তারপর চলে যাব ফোঁটা দিতে। আর এই যে ঘরে চলে এসেছি, যে শাড়িগুলো আয়রন করেছি সেই শাড়িগুলো এখন আমি এই যে আলমারির মধ্যে গুছিয়ে রাখছি। কোথাও যাওয়ার সময় না এই শাড়িগুলো যখন মনে করি যে পরবো, বের করার পর সেই যে মনে পড়ে যে কেমন একটু কুচির কাছে ভাঁজ পড়ে গেছে, পরতেও ভালো লাগে না, তো কেমন একটা হয়ে থাকি। তো সেজন্য কয়েকটা শাড়ি আর কি এই করে নিলাম।
আয়রন করে নিলাম। আর যে শাড়িগুলো আমি ওই বাড়িতে নিয়ে যাব, যে শাড়ি টাড়ি যেগুলো আর কি নেবার, তো সেইগুলো দেখো আমি সমস্তটা আর কি বের করে এখন যেহেতু গুছিয়ে নেব, কালকে ফোঁটা দেওয়ার পর বাড়িতে টুকটাক যে কাজগুলো থাকবে সেগুলো কমপ্লিট করতে আমি আজকে রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখছি, এই জন্য যাতে করে আমি কোনো কিছু না ছেড়ে যাই এখানে। আর এখানে আবার কে আসবে, মা বাপি তো যাবে দিদিদের বাড়িতে, মামা বাড়িতে, হয়তো বাড়িতে কেউ থাকবেও না। তো সেজন্য করেই আমি আজকে রাতের বেলাতে মনে করে করে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আবার কালকে সকালবেলায় মানে বেরোনোর সময় যদি কিছু মনে পড়ে এটা নিলে ভালো হবে, তো তারপর আর কি নিয়ে নেব। এই যে 4টে মতো শাড়ি নিয়েছি, এই যে ব্যাগের মধ্যে শাড়ি, ব্লাউজ, সায়া সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কালকের ভোরবেলাতে যে শাড়িটা পরবো, কালকের যে শাড়িটা পরে আমি ওই বাড়িতে যাব, সেই শাড়িগুলো বের করে রেখেছি। ওই ব্যাগের মধ্যে ওর শার্ট প্যান্ট সেগুলোও গুছিয়ে রেখেছি। সমস্ত কিছু কাজবাজ এবার কমপ্লিট হয়ে গেছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। টাটা, গুড নাইট।